শুভেন্দু অধিকারীর রাজনীতি উগ্রতার রাজনীতি। উগ্রতা সৃষ্টি করে, উগ্রতা ছড়িয়ে দিয়ে তারা রাজনীতি করেন এবং সারা পৃথিবীতে ধর্মভিত্তিক যে ধরনের রাজনীতিগুলো আছে এটা মূলত বিভাজন সৃষ্টি করে তার ভেতর থেকে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে। শুভেন্দু অধিকারী একটা রাজনীতি ধারণ করেন, তিনি এর আগে অন্য রাজনীতি ধারণ। নতুন যে রাজনীতি, এই রাজনীতিটা তিনি অনেক বছর যখন মমতা ব্যানার্জির সঙ্গে রাজনীতি করেছেন, তার আগে কংগ্রেসের সাথে ছিলেন, সেখান থেকে অনেকটা পরিবর্তন হয়ে সুযোগ পেলেই বাংলাদেশ সম্পর্কে কতগুলো আক্রমণাত্মক ভাষা ব্যবহার করার চেষ্টা করেন। তার বডি ল্যাঙ্গুয়েজ এটা কোনোভাবেই একজন পলিটিশিয়ানের ভেতরে যে ধরনের সংবেদনশীলতা, যে ধরনের ভদ্রতা এগুলো থাকার, সেগুলো তার মধ্যে নেই। আপনি খেয়াল করে দেখবেন, পশ্চিমবঙ্গে বিজেপির যিনি এখন নেতৃত্ব দিয়েছে সৌমিক ভট্টাচার্য, তার সাথে তার আচার আচরণগুলোর মধ্যে আমি মাঝে মাঝে দেখি যে তিনিও কিন্তু এই ধর্মের রাজনীতি করছেন, কিন্তু তার আচার আচরণ, চিন্তাভাবনার মধ্যে কখনো কখনো একটা তুলনামূলকভাবে একটা নমনীয়তা আমি দেখি। কিন্তু শুভেন্দু অধিকারীর তার রাজনীতি প্লাস তার হচ্ছে বাচনভঙ্গি, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছুর মধ্যে ধরে ফেলবো, মেরে ফেলবো, খেয়ে ফেলবো, মারদাঙ্গা একটা ভাব, যার যথার্থ শব্দটা দিয়েছেন। তো এর ভেতর থেকে শুভেন্দু অধিকারী তো এখন আগের যে পজিশন ছিল সেই পজিশনে নেই, তিনি নির্বাচিত মুখ্যমন্ত্রী। সুতরাং তার আচরণের মধ্যে, তার কথার মধ্যে একটা সৌজন্যতা থাকা, অন্যের প্রতি শ্রদ্ধা থাকা, এগুলো প্রয়োজন। গত 2 দিন আগে মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর দেখলাম আমাদের দেশের 2-1 মিডিয়ায়, সেখানে তিনি বলছেন যে তিনি এখন থেকে ভালো হয়ে যাবেন। তো ভালো হয়ে যাবেন, তিনি দায়িত্ব পেয়েছেন, সুতরাং এই কথা বলবেন। কিন্তু টেবিলে বসে প্রথম পশ্চিমবঙ্গের অনেক ইস্যু আছে, তাদের ইন্টারনাল অনেক সমস্যা আছে, তাদের রাজনীতিতে, তাদের অর্থনীতিতে, তাদের জননিরাপত্তায় অনেক ধরনের চ্যালেঞ্জ থাকার পরেও তিনি তার সামনে সবার আগে এই ফাইলটা চলে এলো এবং তিনি আগ্রহ প্রকাশ করলেন। এর ভেতর থেকে বোঝা যায় যে তিনি যেটা বলেছিলেন যে তিনি একটু সহনশীলতার দিকে যাবেন, বোঝা যাচ্ছে তিনি সেই রাজনীতিটা করবেন না। এখন দ্বিতীয় জায়গাটা হলো, ভারত কোন যুক্তি দিয়ে এই সীমান্ত এভাবে সিল করতে চায়? ভারত তার ভূখণ্ডের মধ্যে যে মানে সেটিকে সুরক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ করতে পারে, কিন্তু সে তো কেন্দ্রীয় সরকার করতে পারে, আঞ্চলিক সরকার। জি, আমি ভারতকে বলছি, জি, সেটি শুভেন্দু অধিকারীর কথা বলছি না। শুভেন্দু অধিকারী ব্যক্তিগত উদ্যোগে বা কেবলমাত্র পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই কাজটি করবে না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছে যে কেন্দ্রীয় সরকারের সাথে সংযোগ রাখছেন, কেন্দ্রীয় সরকারের কনসার্ন ছাড়া পশ্চিমবঙ্গ সরকার এই কাজটি করবে না। যখন তিস্তার পানি চুক্তির ইস্যুটি এলো, মনে আছে, কেন্দ্রীয় সরকার বলে দিল মমতা ব্যানার্জি যদি রাজি হন তাহলে এই চুক্তির দিকে যাব। সুতরাং এটা উল্টাভাবে শুভেন্দু অধিকারী এখানে বেড়া দিতে পারবেন না যদি তাদের চোখের ইশারা মিনিমামটা না থাকে। ধরে নিতে হবে শুভেন্দু যা করছেন সেটি পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারের পরামর্শ নিয়ে করছেন। এখন তারা যে অভিযোগটি করছেন যে আমাদের এখান থেকে অনুপ্রবেশ ঘটে, হ্যাঁ, অনুপ্রবেশ ঘটলে তারা তাদেরকে গ্রেপ্তার করবেন, তারা তাদের বিচার করবেন, কিন্তু বেড়া যদি দিতে হয়, সীমান্তের পুরো জমিটাই কিন্তু ভারতের না, আমাদের জমি আছে, তার মাঝে হচ্ছে নোম্যান্স ল্যান্ড উভয় পক্ষের, তারপরে হচ্ছে ভারতের। ভারত তার যে সীমানা আছে সেখানে যে কোনো ধরনের স্থাপনা সে তৈরি করতে পারে, তবে কূটনৈতিক কতগুলো সৌজন্যতা আছে। সেখানে নিশ্চয়ই একটা বোমার ফ্যাক্টরি যদি সে করে, একটা মিসাইলের ফ্যাক্টরি করে, নিশ্চয়ই এটি আমার দেশের নিরাপত্তার জন্য এক ধরনের ঝুঁকি। এটি আলোচনা করে করা উচিত। বাংলাদেশও এই কাজটি করলে সেই কাজটি করবে, আমার ধারণা আলোচনা করে করবে। একই সাথে আমি এটাও মনে করিয়ে দিব, আপনার যারা সেখানে যাচ্ছে তারা কারা, উদ্দেশ্যটা কি। আমি আপনার সমালোচনাটা করব, আপনার যে ঘরের যাতে আপনি দরজা দিয়ে রাখেন, নিরাপদ রাখেন, সেটি আমি যেমনি বলবো, একই সাথে আমার ঘর থেকে রাত 3টার সময় আমার বাড়ির থেকে আরেকজন মানুষ কেন সেখানে যাচ্ছে, এই বিষয়টা, এটা আমি আত্মোপলব্ধির জায়গা থেকে বলছি। রাত 3টার সময়, রাত 2টোর সময়, গভীর রাতে আমাদের লোকজন কেন যাচ্ছে? নিশ্চয়ই এর সাথে
একটা সংযোগ আছে এবং যে কাজটি হচ্ছে এই কাজটি আইনের স্বীকৃত না। আবার উল্টা দিকে আপনি দেখেন যে আমার এখান থেকে যে যাচ্ছে, আমি তাকে ভালো বলছি না, কিন্তু যে যাচ্ছে আইনের প্রয়োগটা হচ্ছে কেবল তার জন্য। যিনি এখান থেকে গরু আনতে যাচ্ছেন, গরু আনতে যান, এটাকে আমি সমর্থন করি না। আপনার এখানে বাণিজ্যের সিস্টেম আছে, আপনি চোরাচালানিকে আমি সাপোর্ট করি না, কিন্তু যারা যাচ্ছে একটা পক্ষ বর্ডার পর্যন্ত গরু নিয়ে আসছেন, ভারতীয় বিভিন্ন সামগ্রী নিয়ে আসছেন, আর একটা পক্ষ এখান থেকে গিয়ে সেটি সংগ্রহ করছেন। তো আপনি মেরে দিচ্ছেন এই পক্ষকে, যারা ওই পর্যন্ত নিয়ে আসছে তাদের কিছু বলছেন না। এটা নিয়ে আমাদের এখান থেকে যে ধরনের সোচ্চার হওয়া দরকার, যে ধরনের কথা বলা দরকার, সেই কথাগুলো আমরা বলছি না। আজ থেকে 4 বছর আগে পশ্চিমবঙ্গ সিপিএম এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি একটা প্রেস কনফারেন্স করেছিলেন এবং তিনি ওই ভারতের তৃণমূল কংগ্রেসের মদন মিত্র এবং তার সেখানকার যে সমস্ত গডফাদারগুলো গরু চোরাচালানের সাথে যুক্ত, তাদেরকে কন্ডেম করার জন্য তিনি সংবাদ সম্মেলনে জানতে চেয়েছিলেন যে আমরা যে গুলি ছুড়ি, বিএসএফ যে গুলিটা ব্যবহার করে, এটা কেবলমাত্র বাংলাদেশ থেকে যারা আসে তাদের বুকে কেন লাগে? তারা তো কলকাতা পর্যন্ত আসে না, তারা সীমান্তে আসে। তো সীমান্ত পর্যন্ত যারা এই সামগ্রীগুলো নিয়ে আসে তারাও তো অপরাধী, তারা কোথায়? তাদেরকে ধরা হয় না কেন? এবং তিনি অভিযোগ করে বলেছিলেন যে এটি আপনি এখন নেটে পাবেন, তিনি অভিযোগ করে বলেছিলেন এর সঙ্গে যেমনিভাবে পশ্চিমবঙ্গ সরকারের নীরবতা অথবা দুর্বলতা আছে, এর সঙ্গে বিজেপি সরকারের নীরবতা আছে, এবং এই প্রক্রিয়ার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে অপরাধী যারা, সমাজ বিরোধী যারা, তারা এটার সাথে যুক্ত এবং একটা বড় অংশ বিএসএফ এর কাছে যায়। সীমান্তে এই যে চোরাচালান, এটা কিন্তু একপাক্ষিক বিষয় না, এটা বহুপাক্ষিক বিষয়। এর সাথে অনেকগুলো পক্ষ জড়িত থাকে, স্থানীয় প্রভাবশালী রাজনীতিবিদ থেকে শুরু করে আইন শৃঙ্খলা থেকে শুরু করে অনেকগুলো জায়গায় যায়। কিন্তু গুলিটা লাগে ওই ছেলেটার যে গভীর রাতে এই কাজটি করতে চায়। আমরা চাইব বাংলাদেশ ভারত প্রতিবেশী দেশ, আমরা কাউকেই ইচ্ছা করলে রাগ করে চলে যেতে পারবো না যে তুই থাক আমি চলে গেলাম, এরকম সেই অবস্থা সুযোগটা নাই, তাদেরও নাই আমাদেরও নাই। আমরা চাইব এগুলো চ্যালেঞ্জ, দুটো দেশের সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আপনার ধৈর্য দরকার, আপনার সহনশীলতা দরকার, উভয় পক্ষের ধৈর্য দরকার। কিন্তু এই যে উস্কানি, ধৈর্যের কথা বলছেন, সহনশীলতা দরকার, কিন্তু উস্কানির কথাটা আমি আপনার কাছে আসবো, আবার আমি রাশেদ খানের কাছে আসতে চাই। রাশেদ খান, যে উস্কানির মূলক কথাবার্তা, আপনার কাছে কি মনে হয় যে হঠাৎ ক্ষমতায় আসার পরপরই সাথেই মানে বাংলাদেশে বেড়া দিতে হবে, চোরাচালান বন্ধ করতে অবশ্যই বন্ধ করতে হবে, কিন্তু তাদের জায়গায় তো আগে নিশ্চয়ই বন্ধ করতে হবে? আপনার এই বিষয়ে মতামত কি? আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। দেখেন, পশ্চিমবঙ্গের জনগণ এমন একজন শাসককে পেয়েছে যাকে আমি শাসক মনে করি না, তিনি একজন নিপীড়ক। তিনি মুসলমান নিধন, তাদের ভোটাধিকার হরণ করা, নির্যাতন করা, নানান ধরনের অপকর্মের সাথে জড়িত। বাংলাদেশকে নিয়ে বাজে মন্তব্য করা এবং বাংলাদেশের জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এইটা হলো তার রাজনীতি। এর বাইরে তার কোনো পলিটিক্স নাই। দেশ গঠন, একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণ করা বা একটি অঙ্গরাজ্য বিনির্মাণ করা, এই ধরনের কোনো বক্তব্য তার মধ্যে নাই। তিনি উগ্র মৌলবাদী। আমরা অনেক সময় দেখি যে মুসলমানদেরকে বা যারা ইসলামিক রাজনীতি করে তাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশ উগ্রবাদী, চরমপন্থী বলে থাকে। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পৃথিবীর ইতিহাসে এই মুহূর্তে সবথেকে বড় উগ্রবাদী এবং চরমপন্থী মৌলবাদী এই শুভেন্দু অধিকারী। তার বিরুদ্ধে অবশ্যই বাংলাদেশকে সোচ্চার থাকতে হবে। শুধুমাত্র তিনি একটি অঙ্গরাজ্যের নেতা, মুখ্যমন্ত্রী, এর মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকলে হবে না। কারণ ইতিমধ্যে তিনি সীমান্তে কাঁটাতারের বেড়া দিবেন এবং সেই ধরনের বক্তব্য, এমনকি হয়তো সামনে উদ্যোগও নেবেন। কেন না, উদ্যোগ শুরু করে গেছেন, হ্যাঁ, গতকাল থেকেই শুরু হয়ে গেছে উদ্যোগ। আচ্ছা, তো তিনি এটি করতে চাচ্ছেন কেন? তার নিজের রাজনীতিকে আরও বেশি
পাকাপোক্ত করার জন্য। এমনও হতে পারে, আমরা দেখেছি যে ভারত বাংলাদেশ সীমান্তে যেভাবে ফেলানীর লাশকে ভারতীয় বিএসএফ তারা ঝুলিয়ে রেখেছিল নির্মমভাবে গুলি করে হত্যার পরে, এই কাঁটাতারের বেড়া দেওয়ার আরেকটি উদ্দেশ্য থাকতে পারে। সীমান্তে বাংলাদেশি নাগরিককে যে নির্মমভাবে একের পর এক বিভিন্ন সময় হত্যা করা হয়েছে, এখনও সেই হত্যা কিন্তু বন্ধ হয়নি। এইভাবে বাংলাদেশি নাগরিককে হত্যা করে এই সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রাখবে এবং ভারতে যারা হিন্দুত্ববাদী রয়েছে তাদেরকে দেখাবে, দেখো আমি যা বলেছিলাম যে এইখানে কোনো মুসলমানের স্থান থাকবে না। দেখেন, তার একটা বিদ্বেষ হলো মুসলমানদের বিরুদ্ধে। তিনি এর আগে বাংলাদেশকে নিয়ে যেটি বলেছেন, বিশেষ করে গণঅভ্যুত্থানের পরের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার নিয়ে আমাদের যৌক্তিক সমালোচনা আছে, কিন্তু আমরা কেউই কিন্তু ওই সরকারকে অবৈধ বলি না। কিন্তু সে বারবার বলছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধভাবে অন্যায়ভাবে হাসিনাকে তাড়ানো হয়েছে। এমনকি তিনি বলছিলেন যে বাংলাদেশে একসময় শেখ হাসিনা ফিরে আসবে বীরের বেশে প্রধানমন্ত্রী হিসেবে, তাকে এদেশের জনগণ নাকি বরণ করে নেবে। এছাড়া তিনি এক ধরনের যুদ্ধের হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে 40টি ফাইটার জেট রয়েছে, বাংলাদেশের জন্য 2টি রাফায়েল যুদ্ধবিমানই যথেষ্ট। এই যে হুমকি দেওয়া, এই যে যুদ্ধের হুমকি, তিনি আরেকটি ট্রাম্প হতে চান। মানে আমার কাছে মনে হচ্ছে যে এই শুভেন্দু অধিকারী তিনি ট্রাম্প হওয়ার স্বপ্নে বিভোর। ট্রাম্প যে ধরনের কথায় কথায় যুদ্ধের হুমকি দেয়, তিনিও বাংলাদেশকে নিয়ে যুদ্ধের হুমকি দিয়েছেন। সংখ্যালঘুদের উপর নাকি বাংলাদেশে নির্যাতন হচ্ছে, জুলুম হচ্ছে, তাদেরকে নাকি আমরা মানে ইন্ডিয়াতে নাকি পুশ ইন করছি, এগুলো নাকি রাষ্ট্রীয় কৌশলে। দেখেন, বাংলাদেশের মুসলমানরা তারা অত্যন্ত অসাম্প্রদায়িক। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। হ্যাঁ, বিচ্ছিন্ন কিছু ঘটনা অতীতে ঘটেছে, কিন্তু এখনকার সময় এ ধরনের ঘটনা আমরা দেখছি না। আমরা দেখেছিলাম যে কুমিল্লাতে আপনার মন্দিরে সেখানে একটি ঘটনা ঘটেছিল, পরবর্তীতে দেখা গেল যে একজন মাদকাসক্ত, তাকে কিছু টাকা পয়সা দিয়ে সেখানে গিয়ে মন্দিরে আপনার তার পূজা মানে মূর্তি ভাঙচুর করা হয়েছে। হ্যাঁ, কিছু কিছু ঘটনা বাংলাদেশের মানুষের উপর দায় চাপানোর জন্য এই ধরনের ঘটনা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের সময় হয়েছে। কিন্তু বিএনপি সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে সাম্য, মানবাধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছে। দেখেন, তিনি ওই দেশের যারা হিন্দু জনগোষ্ঠী তাদেরকে তিনি এমনভাবে মানে বুঝাচ্ছিলেন, বলছিলেন যে মুসলমানরা বাংলাদেশ থেকে এমনভাবে পশ্চিমবঙ্গে আসতেছে যে এই পশ্চিমবঙ্গই আর একটা গ্রেটার বাংলাদেশ হয়ে যাচ্ছে, সুতরাং এদেরকে হটাও। তার বিভিন্ন সময়ের বক্তব্য দেখবেন যে ধর 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 বাংলাদেশি ধর, এমনকি এরকম তিনি মানে প্রতীকী দৌড়ায়ে বাংলাদেশি মানুষকে খুঁজতেছে, ধরতেছে, এরকম ভিডিও আমরা দেখেছি। তবে খুব দুঃখ লাগলো যে বাংলাদেশে যে একটি দল গৃহপালিত বিরোধী দল ছিল এবং বাংলাদেশের গণতন্ত্রকে হত্যার সাথে জড়িত এবং ভারতের সাথে খুব ভালো সম্পর্ক, সেই জিএম কাদের এই শুভেন্দু অধিকারী এই চরমপন্থী মৌলবাদীকে শুভেচ্ছা জানিয়েছে, যাকে বাংলাদেশের জনগণ বর্জন করেছে, যাকে আমরা প্রতিদিনই ঘৃণা জানাচ্ছি, সেই ঘৃণার পাত্রকে জিএম কাদের বরণ করে নিয়েছে। আমি জিএম কাদেরকে তিরস্কার করছি এবং তাকে আমি বলতে চাই, বাংলাদেশে আপনারা থাকার দরকার নেই। আপনার গুরু এই শুভেন্দু অধিকারীর সাথে গিয়ে তার ঘরে বসবাস করেন। এরকম একজন জুলুমবাজ মৌলবাদ, যাকে নিয়ে সরকারি দল, বিরোধী দল, এমনকি বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল প্রতিবাদ জানাচ্ছে এবং আমরা ঘৃণা ভরে তাকে প্রত্যাখ্যান করছি, তার বক্তব্য, তার আচরণকে প্রত্যাখ্যান করছি, সেখানে জাতীয় পার্টি তাকে বরণ করছে। আজকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যথার্থই বলেছেন যে আপনি সেখানে বেড়া দিবেন, আপনার সীমান্তে আপনি দিতে পারেন, কিন্তু কোথায় দিবেন সেটি নিয়ে অবশ্যই বাংলাদেশের সাথে আলোচনা হতে হবে। আলোচনার বাইরে সীমান্তে কাঁটাতারের বেড়া এবং সেখানে বাংলাদেশি নাগরিককে হত্যা করে ঝুলিয়ে রাখার যে একটি স্বপ্ন, এই স্বপ্ন অন্তত বিএনপি সরকার বাস্তবায়িত হতে দিবে না। সর্বশেষ বলি, শোনেন, বাংলাদেশে যদি আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে কোনো দল সব থেকে বেশি কথা বলে থাকে সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
আমরা লক্ষ্য করছি যে আমাদের যে অপোজিশন হয়েছে তারা নির্বাচনের আগে তারা আগ্রাসনের বিরুদ্ধে অনেক কথা বলেছে, এমনকি এখনো তাদের কেউ কেউ স্লোগান দেয়। আবার লক্ষ্য করছি যে ভারতীয় না, কিন্তু তারা কিন্তু একটা কূটনীতিকদের বিবৃতি সাথে দিয়েছে গোপন যে বৈঠকও তারা করছে। জি। জি বলেন। তারা একটা বিবৃতি দিয়েছে, ভারতে যারা মুসলিম আছে তাদের নির্যাতন যে হয়েছে সেই ব্যাপারে তারা একটা বিবৃতি দিয়েছে, কিন্তু এরকম বিবৃতি আমরা সরকারের দিক থেকেও পাইনি আর কি। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে নিজেই বললেন, এবং আপনি দেখেন যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে যখন ভারতের সদ্য বিদায়ী হাই কমিশনার তার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিলেন, সেই সময় তিনি বলেছিলেন যে সীমান্তে যে হত্যা হয় এটিকে জিরো লেভেলে আনতে হবে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনেছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে সময় তিনি চীনে গিয়েছেন তার আগে তিনি কি বলেছিলেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য ভারতের অনুমতির প্রয়োজন নাই। এই যে আপনি বেড়াটা দিয়ে দিবেন, এতদিন যদি আমাদের এই যে ভারতের সাথে আলোচনা না করে আমরা যদি তিস্তা ব্যারেজ দিয়ে দিতাম তাহলে কি হতো? পারতাম না? এটা তো সম্ভব, আমাদের সীমান্তে আমরা দিব। অর্থাৎ চাইলেই আপনার সীমান্তে আপনি যা ইচ্ছা করতে পারেন না। এই পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ। এই পৃথিবীর একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের সম্পর্কের প্রয়োজন আছে, আলোচনার বাইরে কিচ্ছু করা যায় না। এবং আপনার প্রতিবেশী মানে কি? বাংলাদেশের নিয়ম আছে না যে আপনার প্রতিবেশী মনে করেন যে আপনার ঘরের পিছনে তার জমি রয়েছে, জায়গা রয়েছে, এমন নিয়ম যে আপনাকে রাস্তা ছাড়তে হবে। আপনার জমি বলে আপনি সব আটকে ফেলবেন, আপনি প্রাচীর দিয়ে দিবেন, সেটা সম্ভবপর নয়। সুতরাং ভারত যদি মনে করে, শুভেন্দু অধিকারী যদি মনে করে যে এইটা তো আমার দেশ, আমি সব চারিদিক থেকে ঘিরে দিব, দিতে পারেন, কিন্তু আলোচনার ভিত্তিতে নিয়ম নীতি মেনেই আপনাকে সেটি করতে হবে। শোনেন, ভারত দাদাগিরি বহু করেছে, শেখ হাসিনার সাথে দাদাগিরি করেছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য যদি ভারত বলতো যে বাংলাদেশকে লিখে দাও, ও তাই করতো, এবং সেটি বলেছে যে ভারতকে যা যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে। সেই আজীবন মনে রাখার কারণেই তাকে সেখানে আশ্রয় দিয়েছে। আমরা ভারত সরকারকে বলবো, আমরা আপনাদের সাথে সম্পর্ক চাই, ভারতের জনগণের সাথে সম্পর্ক চাই, কিন্তু সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে। আমার দেশের মানুষকে হত্যা করে আপনি কাঁটাতারে ঝুলিয়ে রাখবেন আর বলবেন যে আমার সাথে সম্পর্ক করেন না। সম্পর্ক হবে, কিন্তু সেই সম্পর্ক হবে চোখে চোখ রেখে, যেটি আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছে, আমাদের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, এমনকি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনিও বলেছেন। এগুলো ভারতের বন্ধ করতে হবে। প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করা যায় না, আমরাও চাই না, আমরা যুদ্ধ চাই না। অন্তর্বর্তীকালীন সরকারের একজন ছাত্র উপদেষ্টা যুদ্ধের একটা বক্তব্য, ওই টাইপের একটা বক্তব্য দিয়েছিলাম। আমরা কিন্তু প্রতিবাদ করেছিলাম যে না, ভারতের সাথে আমরা যুদ্ধ চাই না, আমরা সম্পর্ক চাই, আমরা বিশ্বাস, মর্যাদা, ন্যায় বিচারের সম্পর্ক চাই। আপনার কাছে আমি আবারও আসবো, আমি শরীফ ভাইয়ের কাছে আসতেছি। শরীফ ভাই, আমরা রাশেদ খানের কথার মধ্যে কয়েকটি নাম আমরা শুনছিলাম। শেখ হাসিনার কথা তিনি বলছিলেন, জিএম কাদেরের কথা তিনি বলছিলেন। আমরা দেখলাম যে দুই দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। আরেকটি বিষয় আমরা গতকাল আমরা দেখেছি, অলি আহমেদ তিনি বলছিলেন যে শেখ হাসিনার পরামর্শে শুভেন্দুকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। এই ধরনের বক্তব্যের পিছনে আসলে কি ভিত্তি আছে কি? প্রথম জায়গাটা হচ্ছে অলি আহমদ দিয়ে শুরু করি। জি, তিনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, কিন্তু একটা পর্যায়ে গিয়ে যে মানুষ নির্বোধ হয়ে যায় সেটি তার বক্তব্যের ভেতর থেকে প্রমাণিত, এবং তিনি প্রায় অসংলগ্ন কিছু কথাবার্তা বলেন। সেখানকার নির্বাচন কমিশন সম্পর্কে কি কোনো ধারণা আছে ওনার? ভারতের আপনি অনেকগুলো জায়গায় সমালোচনা করতে পারেন, কিন্তু সেখানকার নির্বাচন কমিশন এখন পর্যন্ত খুবই ইন্ডিপেন্ডেন্ট একটা প্রতিষ্ঠান হিসাবে মোটামুটি নির্বাচনের কতগুলো বিশ্বাসযোগ্যতা রক্ষা করে চলেন। সেখানে শেখ হাসিনার নির্দেশে শুভেন্দু অধিকারী মন্ত্রী হয়ে যাবে, মুখ্যমন্ত্রী হয়ে যাবে, এটা একেবারে শিশুসুলভ আচরণ। এখন তারা যদি তাদের ইমেজটা, ইজ্জতটা নষ্ট করতে চায়, আমরা তো জোর করে আটকে রাখতে পারবো না। আপনি যে প্রশ্নগুলো করবেন, আমি চাইলে অনেক গরম গরম কথা বলবো, খুব পপুলিস্ট হবে, কিন্তু আমি দু একটা রিয়েলিটি বলতে চাই। জি, আমরা শুনতে চাই। সেটা হলো, আপনি আমাদের এখানে আমরা যেটা দেখছি, আমরা পারস্পরিক শ্রদ্ধাটা কখনো কখনো হারিয়ে ফেলি। তাদের কাছ থেকে দাদা ভাই সুলভ আচরণ, এটা যেমন অন্যায্য, অন্যায়, আবার আমরা কখনো কখনো চেষ্টা করি তার লেজে একটু কিভাবে পাড়া দেওয়া যায়। রাশেদ ভাই বললেন, আমরা অন্তর্বর্তী সরকারের সময় একাধিক ভার আমরা খুব ইন্টেনশনালি, ভারত যখন শেখ হাসিনা চলে গেছে, ভারত মনে করেছে তাদের ব্যক্তিগত কোনো ক্ষতি হয়েছে, অথবা
তাদের একজন প্রতিনিধি এখান থেকে চলে গেছে, জুলাইকে তারা মানতে পারেনি, এটা যেমন সত্য। আবার জুলাইয়ের যখন ঢাকার রাস্তায় রাস্তায় ছাত্র পুলিশ যুদ্ধ হচ্ছিল, তখন কলকাতার রাস্তায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের তরুণদের পক্ষে লড়াই করেছে, মিছিল করেছে। কিন্তু আমরা যখন ক্ষমতায় বসলাম তখন ঘোষণা দিয়ে দিলাম 7 সিস্টার দখল করে নিয়ে আসবো। তো আপনি এই কাজটা একজন উপদেষ্টার জায়গা থেকে, একজন উপদেষ্টা তিনি ম্যাপ তৈরি করে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, এগুলো তো এক ধরনের উস্কানি। আপনি বাঘের পেছনে গিয়ে আপনি এই কাজটি করবেন না। তাকেও যেমনিভাবে আমাকে শ্রদ্ধা করতে হবে, আমার জায়গা থেকেও কোনো ধরনের উস্কানিমূলক কাজ আমি করব না। ধরেন এই যে নির্বাচনটা হলো, নির্বাচন নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে এবং নির্বাচনের পরে যে প্রতিক্রিয়া, শুভেন্দু অধিকারীকে আমি দেখি যে তার যে রাজনীতি, সেই রাজনীতির তিনি প্রতিনিধিত্ব করেন। যে রাজনীতি গোদরাতে একটা ট্রেন পুড়িয়ে দিয়ে শত শত মানুষকে হত্যা করেছিল, যে রাজনীতি একজন মানুষের ফ্রিজের মধ্যে 2 টুকরো মাংস পাওয়ার কারণে তাকে পিটিয়ে হত্যা করেছিল, শুভেন্দু অধিকারী সেই রাজনীতি করেন। আমি এখানে এবং আমি ওই ভারতের মধ্যেও অনেক মানুষকে রেসপেক্ট করি, তারা হচ্ছে শুভেন্দু অধিকারীদের এই রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করছেন, কথা বলছেন। কিন্তু আমরা কখনো কখনো পুরোটা এক করে ফেলি। আমি আপনাকে বলি যে ভারতের যে নির্বাচন, আমি এখানে দেখছি, গতকালকে দেখলাম 15টার মতন ভিডিও বেরিয়েছে যে সেখানে নির্বিচারে সমস্ত মুসলমানদেরকে মেরে ফেলা হচ্ছে, ধর্মীয় প্রতিষ্ঠান সব ধ্বংস করে ফেলা হচ্ছে, সুতরাং এখান থেকে আমরা হিন্দুদেরকে পেটাবো। এই ভার্সনটাই ঠিক, আমরা এখানে হিন্দুদেরকে পেটাবো। আমি আপনাকে মনে করিয়ে দেই, ভারতের মুসলমানদের ভোটের পার্সেন্টেজ কত? 20 থেকে 21% ভোট নিয়ে কেউ কোথাও জিততে পারে না। কলকাতা পৌরসভার মেয়র হচ্ছে ফিরহাদ হাকিম, তিনি মুসলিম, তিনি পরাজিত করেছিলেন যাকে, তার নাম জীবন সেন। কিন্তু আপনি যদি বলেন যে ওখানে সমস্ত মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে, আমি এটি মানব না। আবার এই যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, 40 জন মুসলমান প্রার্থী তারা বিজয়ী হয়েছেন। আপনি যদি বলেন যে শুধুমাত্র মুসলমানরা সেখানে ভোট দিয়েছে, আরে সেই ভোটের পার্সেন্টেজ তো 20 থেকে 21। তার মানে হলো ওখানেও শুভবোধের অনেক মানুষ আছে যারা এই যে ধর্মের বিভাজন, এই যে ঘৃণা উৎপাদন, ওই যে প্রতিবেশীকে ফেলানিকে ঝুলিয়ে রাখা, এর বিরুদ্ধে কথা বলে। ওই যে মোহাম্মদ সেলিমের কথা বললাম, সেখান থেকে অনেকে কথা বলে, জুলাইয়ের পক্ষে কথা বলে। কিন্তু আমরা কি করি? আমরা করি কি, যখন ঘৃণাটা ছড়াই, যখন বিভক্ততা করি, তখন হিসাব করি ওই যে পপুলার ভার্সনটা কি হতে পারে সেটি নিয়ে আসি। সরকারের রেসপন্সিবিলিটি আছে। রাশেদ ভাইরা সরকারি দল করেন, বিএনপি সরকারি দল। বিএনপি শুধুমাত্র টক শোতে এবং রাস্তায় বললে হবে না। যদি আপনি মনে করেন যে ভারত এখানে কূটনৈতিক যে রীতিনীতি সেটি অমান্য করছে, বড় ভাই সুলভ আচরণ করছে, আওয়ামী লীগের প্রতি তার যে দুর্বলতা ছিল সেখান থেকে সে সরতে পারে নাই, আপনার এখানে ভারতীয় যে কূটনীতিক আছে তাকে ডেকে তাকে প্রশ্ন করতে হবে। সেটা কি পারবেন? করবেন সেটা? নাকি রাস্তায় বলবেন? যদি ওটি করতে পারেন তাহলে ধরে নিব বাপের বেটা, সাহস আছে। কিন্তু আপনি যদি ব্যালেন্স করতে চান, পাবলিক পারসেপশনকে বুঝে রাস্তায় এক কথা বলবেন, আর ওই জায়গাটায় রিয়েল যে সিস্টেমটা, যে প্রক্রিয়ায় প্রতিবাদটা জানানো উচিত সেটা প্রতিবাদ জানাতে হবে। কিন্তু তার মানে এইটা না ওই যে অন্তর্বর্তী সরকারের সময় প্রত্যেকটা কথায় কথায় এক ধরনের টেনশন ক্রিয়েট করা, না, সেটা আমরা চাই না। এই কারণে চাই না, বিএনপির কাঁধে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, অনেকগুলো উত্তরাধিকার সূত্রে অনেকগুলো বোঝা তার কাঁধের উপরে। সব থেকে বড় বোঝা হচ্ছে ঋণের বোঝা। এই অবস্থায় আমরা চাইব আপনি নতুন নতুন ফ্রন্ট ওপেন না করবেন। আমাদের এখান থেকে প্রতিবেশীদের সাথে আমরা মর্যাদা অক্ষুণ্ণ রেখে একটা ভালো সম্পর্ক চাই, আমরা ওইভাবে উস্কানি চাই না। সেই কারণে বিএনপিকেও সরকার এবং রাজনৈতিক দল হিসাবে উভয়কে খুব দক্ষতার সাথে এই পরিস্থিতিটা মোকাবেলা করছে। জি, জামায়াত ইসলামী একটি তারা বিবরণী দিয়েছে যে তারা নির্বাচনে কত ব্যয় হয়েছে। আমি সেই বিবরণীটা একটু উল্লেখ করতে চাই। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার স্বাক্ষরিত বিবরণীতে জানা যায়, নির্বাচনে দলটির মোট ব্যয় হয়েছে 4,49,47,972 টাকা। এর মধ্যে 225 জন প্রার্থীকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে
4 কোটি টাকা, যেখানে গড়ে প্রতি প্রার্থী দল থেকে পেয়েছেন প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ টাকা। দলগুলো তাদের হিসাব দিচ্ছে এবং আচ্ছা, বিএনপির নির্বাচনী ব্যয়ের হিসাব কি দিয়েছে বিএনপি? আপনি বিএনপি নেতা হিসেবে না, হিসাব দিলে তো আপনি জানতেন। অবশ্যই একটা দল হিসাব দেয় এবং হিসাব দেওয়াটা এটা নিয়মের মধ্যেই পড়ে। যাই হোক, জামাত ইসলাম তো ইসলামিক দল, বিএনপি একটি মধ্যপন্থী দল, এবং তারা শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়। কেউ বলে চায়, আবার কেউ বলে আমরা চাই না। যেমন তাদের সংরক্ষিত আসনে একজন এমপি নির্বাচিত হয়েছেন, তিনি নারীদেরকে নমিনেশন দেওয়ার ব্যাপারে যে ধরনের কটূক্তি, ট্রফি এই শব্দ উচ্চারণ করেছিলেন, যে জামাত ইসলাম চাইলে এই ধরনের ট্রফি বসিয়ে দিতে পারে। তো যাই হোক, অনেকে ফেসবুকে তাকে বলছে যে ট্রফি মার দিয়া মমতাজ। আমি এটি তাকে আসলে বলতে চাই না, তিনি একজন সম্মানিত এমপি মহোদয়, আমি সেই সম্মান দিয়েই তাকে কথা বলতে চাই। তিনি একটি প্রোগ্রামে বলেছেন যে শরিয়া আইন তো আসলে আসমান থেকে আসে নাই, যে এটা আসলে রাতারাতি বাস্তবায়িত হয়ে যাবে। দেখেন, শরিয়া আইনটা কি? এটা কোরআন সুন্নাহর আলোকে চলার জীবন ব্যবস্থা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, আমাদের পবিত্র কোরআন যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, তো পবিত্র কোরআন কিভাবে নাজিল হয়েছে আমরা জানি। কিন্তু এইটাকে তিনি এমনভাবে তুলে ধরলেন, মনে হচ্ছে যে শরিয়া আইন একটি পার্থিব আইন। এবং তাদের একজন এমপি সৈয়দ আবদুল্লাহ তাহের ভাই, তিনি আবার বিদেশিদের সাথে বৈঠকের পরে বলেছিলেন যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই। সেটা আমরা কোথায় বলেছি? আবার আমরা লক্ষ্য করছি যে আমাদের অন্যান্য নেতৃবৃন্দ তারা আবার সংসদে দাঁড়িয়ে বলছে যে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ তাদের নেতৃবৃন্দ তারাই কনফিউশনে আছে যে কোথায় কোনটা বলবে, একটু চালাকি করার চেষ্টা করছে, মানে কায়দা করে বেঁচে থাকা। জামাত ইসলাম মনে করছে যে কায়দা করে যদি আমরা না চলি, সেক্ষেত্রে আমরা ক্ষমতায় যেতে পারবো না। এখন এই ক্ষমতায় যাওয়ার জন্য তারা ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। ইসলাম একটি ধর্ম, আপনাকে এই ধর্ম লালন করতে হবে, পালন করতে হবে। কিন্তু আপনি ধর্ম লালন এবং পালন করার নামে ধর্ম নিয়ে সরাসরি প্রতারণা করছেন। হ্যাঁ, আপনি কতটুকু পালন করতে পারবেন, কতটুকু লালন করতে পারবেন, সেটা আপনার ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ থাকা উচিত। কিন্তু এইটাকে আপনি জনগণের পর্যায়ে এনে, রাজনৈতিক পর্যায়ে এনে এইটাকে সামনে রেখে প্রতারণা করছেন, এইটা তো ভাই আসলে মানা যায় না। নাসিরউদ্দিন পাটোয়ারি এখন যদিও জামাতের খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে, তিনি একটা টকশোতে, একটা জনসভায় অথবা একটা প্রোগ্রামে তিনি বলছিলেন যে আমার ইসলাম তোমাকে ব্যবহার করার জন্য কে অধিকার দিয়েছে। তিনি বলছিলেন, ভাই শুনেছেন কিনা আমি জানি না, আমি শুনেছি, তিনি বলছিলেন যে ইসলাম তো মানে আমাদের ইসলাম। এখন এই ইসলামকে তুমি এককভাবে পুঁজি করে ব্যবহার করতে কেন চাও? নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক কথাবার্তা জামাতকে নিয়ে বলেছে, যদিও তিনি পরবর্তীতে জামাত হয়ে গেছেন, দুঃখজনক, মানে জামাতের বন্ধু হয়ে গেছেন। তো যাই হোক, আমারও একই কথা যে আপনি নামের সাথে লাগিয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলামী, তাই না? আপনি ইসলামের প্রতিনিধিত্ব করছেন। অন্যদিকে আমরা লক্ষ্য করছি যে আপনি মুনাফিকি করছেন, ইসলামকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছেন। দেখেন, জামাতের একজন এমপি, কোথাও যদি আপনি যেটি বললেন যে প্রার্থীদের অ্যাভারেজ 1.5 থেকে 2 লাখ টাকা দেওয়া হয়েছে, যদি কোথাও এই 1.5 এবং 2 লাখ টাকায় কেউ নির্বাচন করে থাকে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দিব। সোজা কথা। জামাতের কেন আপনার কাছে কি মনে হয় যে আরো অনেক বেশি টাকা খরচ হয়েছে? জামাত আজকে যে হিসাবটা দিয়েছে প্রায় 4.5 কোটি টাকা, একজন এমপি তো এর থেকে 4 গুণ বেশি খরচ করেছে। একজন এমপি তো, একজন এমপি থেকে 4 গুণ কেউ করেছে, কেউ হয়তো আপনার 5 কোটি করেছে, কেউ 6 কোটি, কেউ 10 কোটি, 20 কোটি। জামাতের এমপিরাই করতে পারে। আমি দেখেছি আমার এলাকায়, ভালোভাবে না, আমার কথা শোনেন, আমার এলাকায় আমি দেখেছি যিনি জামাতের প্রার্থী ছিলেন, রাস্তাঘাটে সেন্টারগুলোতে হাঁটা যায় না, যেদিকে তাকাবেন সেদিকেই জামাতের এমপি প্রার্থীর ফেস্টুন, পোস্টার, মানে অন্য কারোরটা দেখা যায় না। আমি তো বিএনপি মনোনীত প্রার্থী ছিলাম, তাই না? শুধু জামাতের এমপির এই ফেস্টুন, আমার কাছে মনে হয় 5 থেকে 6 কোটি টাকা শুধু ফেস্টুনের পিছনে গেছে। একজন প্রার্থী? হ্যাঁ, একজন প্রার্থী। মানে তারা বিএনপির, বিশেষ করে যেখানে বিএনপির একজন প্রার্থী ছিলেন সেখানে আরেকজন বিদ্রোহী ছিলেন, এই আসনগুলোতে তারা টার্গেট করেছিলেন যে এখানে যদি 100 কোটি টাকা লাগে এটাই খরচ করবো, তারপরেও যেহেতু এখানে ভোটটা ভাগ হয়ে যাবে, আমাদের জিততেই হবে। তো অধিকাংশ দেখেন প্রায় 22টি আসনে কিন্তু ওই ভোট ভাগ হয়ে গেছে, সেখানে জামাত ইসলাম জিতেছে। তার মানে জামাত ইসলাম ওই জায়গাগুলোতে বেশি ফোকাস দিয়েছিল। জামাতের কেউ বলে যে ভাই এটা তো রাজনীতি আর যুদ্ধ একই রকম, এক্ষেত্রে কোনো নীতি নৈতিকতা চলে না। জামাত জোটের একজন প্রার্থী, তার সাথে আমি কথা বলছিলাম,
তিনি আমাকে একই কথা বলছিলেন, ভাই রাজনীতির সময় কি নিয়ম নীতি চলে নাকি? ঠিক জামাত ইসলাম আজকে যে জামাত ইসলামের যিনি সেক্রেটারি জেনারেল আজকে গিয়েছেন না, গেছেন তো এটা জমা দেওয়ার জন্য, তাকে না, ওনার স্বাক্ষরিত একটি আচ্ছা বিবরণী। স্বাক্ষরিত। তো যাই হোক, যদি সাংবাদিক ভাইয়েরা কোনো একজন সাংবাদিক তাকে ফোন করে প্রশ্ন করেন যে আপনারা কি আসলে এই টাকাটাই খরচ করেছেন না এর বাইরে অনেক কালা টাকা ব্যবহার করেছেন, দেখবেন তিনি এটা অ্যাভয়েড করবেন, উত্তর দিতে চাইবেন না। আমার যদি সুযোগ থাকে আমি প্রশ্ন তাদের করব, কখনো যদি দেখা হয় তাদের সেক্রেটারি জেনারেলের সাথে, যে ভাই যে হিসাবটা দিলেন এটা কি ইসলামিক হিসাব নাকি এটা পার্থিব হিসাব, এটা কি শরিয়া সম্মত? আপনার কাছে কি মনে হয়নি যে আপনি নির্বাচনে যে পরিমাণ ব্যয় করেছেন, তাই না, সেই সঠিক ব্যয়টা, আল্লাহকে তো আপনি ভয় করেন, আপনি তো ইসলামকে আপনি ধারণ করেন, তাহলে আপনি কিভাবে এই মুনাফিকি করলেন ইসলামের নাম নিয়ে, দলের সাথে ইসলামের নাম, সেই ইসলামিক দল আপনার এই হিসাবটা একটা ভাওতাবাজি প্রতারণামূলক হিসাব সেখানে দাখিল করে আসলো, এটা জনগণের সাথে প্রতারণা না? আমার খুব দুঃখ লাগে যে দেশের জনগণ এখনো পর্যন্ত এই জামাত ইসলামের মুনাফিকি রাজনীতি অনেকে বুঝতেছে না। তারা স্মরণকালের একটা ঐতিহাসিক সময় মানে পাড়ি জমাচ্ছে, পার করছে। দেখেন জামাত ইসলাম আমরা দেখেছি যে তারা আপনার সেই ৭১-এ তো বেইমানি করেছে, আরও কিন্তু মানে ৭১-এ না হয় ধরলাম যে একবার জনগণের সাথে প্রহসন করলো, কিন্তু জামাত ইসলামের মুনাফিকের ইতিহাসের তো শেষ নাই। জামাত ইসলাম আপনার দেখেন সেই ৮৬ সালে একবার জনগণের সাথে মুনাফিকি করলো, তাই না, ৭১-এ একবার, ৮৬-তে একবার নির্বাচনে গিয়ে। এরপরে দেখেন আপনার ওই ৯৬-তে সে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে সে কিন্তু বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলো, ৩বার মুনাফিকি হলো। এরপরে সেনা সমর্থিত ফখরুদ্দিন মইনুদ্দিনের পক্ষে অবস্থান নিল, ৪বার মুনাফিকি। এরপরে আপনার মানে এরকম বহু মুনাফিকের কথা কিন্তু জামাত ইসলামকে নিয়ে বলা যায়, অর্থাৎ ইসলামকে পুঁজি করে তারা মুনাফিকির ব্যবসা খুলে নিয়েছে। আমি মনে করি যদি প্রকৃতপক্ষে আপনারা মধ্যপন্থী দল হয়ে উঠতে চান রাজনীতি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু ইসলামকে ধারণের নামে মানুষকে বিভ্রান্ত করা আর নির্বাচনের সময় টাকা পয়সা খরচ করে মানুষের ভোটগুলো কিনে নেওয়া, এইটা আসলে ঠিক না, এটা নতুন রাজনীতি না। সর্বশেষ বলি, দেখেন আমরা লক্ষ্য করলাম যে জামাতের নেতৃবৃন্দ তারা এতটাই আসলে মানুষের সাথে প্রতারণা করছে। জামাতের একজন এমপি শফিকুল ইসলাম মাসুদ সাহেব, তিনি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, তিনি বলছেন যে বাইতুল মালের টাকা তোমার কাছে আগে গুরুত্বপূর্ণ, মানে এই অনুদান দিবা, নাকি তোমার বউয়ের চিকিৎসা আগে গুরুত্বপূর্ণ? তুমি প্রায় ২ লাখ টাকা খরচ করে বউয়ের চিকিৎসা করে ফেলাও আর ৫,০০০ টাকা বাইতুল মালের চাঁদা দাও না। দেখেন বিএনপির বিরুদ্ধে তারা চাঁদাবাজির অভিযোগ করে, অথচ প্রকাশ্যে চাঁদাবাজি, এটা মানুষকে বিভ্রান্ত করা। একজন মানুষের সহধর্মিণী তিনি অসুস্থ হয়েছেন, সেইটাকে উদাহরণস্বরূপ টেনে তিনি বলছেন যে আগে কি তোমার বউয়ের চিকিৎসা নাকি আগে বাইতুল মালের চাঁদা? হোয়াট ইজ দিস? এমনকি এরপরে দেখলাম, এই ভিডিওর পরে দেখলাম যে তিনি আবার কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা দিচ্ছেন। কোরআন হাদিসের যে বক্তব্য এইটাকে তাদের প্রয়োজনে তারা নিজেদের মতন অনুবাদ করছে, ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছে। তো জামাতের এই মুনাফিকি রাজনীতি আসলে অত্যন্ত দুঃখজনক। আবার দেখলাম ওই যে এমপি হয়েছেন আমির হামজা, আসলে আমি জানি না ওই এলাকার মানুষ কেন তাকে ভোট দিয়ে নির্বাচিত করলো। আমরা দেখেছি নারীদের নিয়ে কটূক্তি করতে। তিনি আজকে একটি ভিডিও শুনলাম, তিনি বলছেন যে আমরা শয়তানকে পাথর মারি, ওখানে শয়তান রয়েছে, একটা প্রতীকী স্বরূপ একটা পিলার রয়েছে এই জন্য। আর শহীদ মিনারে তিনি বলছেন যে আমরা তো এখানে কোনো লাশ নাই, আমরা ওইখানে আবাদত মনে করে যাইনি। কি মনে করে গিয়েছেন? ফুল দিতে। মানে কেন এতদিন পরে ফুল দিতে গেলেন? শ্রদ্ধা জানাতে, নাকি ওই যে আপনি এই উদাহরণটার সাথে এই উদাহরণ যায় না? আপনি বলছেন যে আমরা পিলার রয়েছে শয়তান মনে করে ওইখানে আমরা পাথর মারি, ওইখানে তো প্রকৃত শয়তান নয়, একটা প্রতীকী স্বরূপ। তাহলে আপনি এই উদাহরণের সাথে এই উদাহরণটা যে মিলাইলেন, শহীদ মিনারে যাচ্ছেন বা আপনি স্মৃতিসৌধে যাচ্ছেন, সেখানে ফুল দিতে, আবার বলছেন যে সেখানে তো আসলে প্রকৃত লাশ বা অন্য কেউ মানে এরকম কোনো কবর নাই, তাহলে এখানে কেন যাচ্ছেন? এই ফুল দিয়ে কি শ্রদ্ধা জানাতে যাচ্ছেন নাকি অশ্রদ্ধা জানাতে যাচ্ছেন? মানে এদের এমপির এমন হয়েছে কোন উদাহরণের সাথে কোনটা দিলে যায় আর কোনটা যায় না, এরা এটাই বোঝে না। সংসদে আমরা দেখলাম যে তাদের মানে এমপিরা জনাব সালাউদ্দিন আহমেদ কেন প্রধানমন্ত্রীর পাশে বসেন, এইটা নিয়ে তাদের প্রশ্ন। এইটা কি আসলে জনগণের এমপির কথা হইতে পারে যে কেন প্রধানমন্ত্রীর পাশে স্বরাষ্ট্রমন্ত্রী বসবে, এইটা নিয়ে প্রশ্ন তোলে? মানে এইভাবে তো হয় না। তো বিএনপির খুব দুর্ভাগ্য, জানেন দুর্ভাগ্যটা হলো এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় 18 মাসের যে অন্যায় অনিয়ম চাঁদাবাজি লুটপাট তদবির বাণিজ্য হয়েছে, বিএনপি আসলে এইটার তদন্ত করতে পারতেছে না। কারণ যখন এইটা তদন্ত করতে যাইবে, যেহেতু এনসিপি এর জামাত ভাই ভাই হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তখন তারা বলবে আমরা এই সংসদে নাই। কারণ আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিভাবে থানা থেকে হান্নান মাসুদরা চাঁদাবাজদেরকে সারিয়ে এনেছিল। আমরা দেখেছি ডিসি নিয়োগ
এবং কি এসপি নিয়োগের সাথে কিভাবে এনসিপি নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জড়িত, সেটা যুগান্তর পত্রিকায় নিউজ পর্যন্ত হয়েছিল। তো এখন যে অনেকে নাহিদ ইসলাম সংসদে দাঁড়িয়ে বলছে না যে আমার চাঁদাবাজির প্রমাণ করেন, আপনার প্রিয় তার বিরুদ্ধেই তো আপনার দুর্নীতির মানে অভিযোগ রয়েছে, ওই যে আতিক মোর্শেদ নগদের কেলেঙ্কারি, তো বহু কেলেঙ্কারি রয়েছে। তো যাই হোক, জামাত ইসলাম এবং এনসিপি এখন ভাই ভাই হয়েছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে নিজেদের করণ করেছিল, তারা এখন মনে করছে যে এই সরকারকে চাপে ফেলে অনেক কিছু আদায় করে নিতে চাই। কিন্তু আমি বিএনপিকে ওই যে বললাম, বিএনপির দুর্ভাগ্য যে বিএনপি নানান কারণে, যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, নানান কারণে এখন চাইলেও কিন্তু তাদের দুর্নীতির ওই তদন্তটা আসলে করতে পারছে না। রাশেদ খানের দীর্ঘ বক্তব্য শুনছিলাম। আমি শরীফ ভাইয়ের কাছে আসতে চাই। শরীফ ভাই, অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ব্যাপক আলোচনা দেশে সরগরম। চুক্তি বাতিল করার পক্ষে বলা হচ্ছে, কেউ বলছে যে এটি দাসত্বের চুক্তি, কেউ বলছে সার্বভৌমত্বের জন্য হুমকি, কেউ বলছে বাণিজ্য স্বাধীনতা এটি বাংলাদেশের খর্ব হবে। আজকে প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা তিনি বলেছেন যে এই চুক্তি বাতিল করা হবে না, তবে পর্যালোচনা করা হবে। চুক্তির কোনো বিষয়ে বাংলাদেশের স্বার্থবিরোধী হলে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আপনি আসলে চুক্তিটাকে নিয়ে কিভাবে দেখছেন? আপনিও কথা বলেছেন আগেও একাধিকবার। ধন্যবাদ। এই চুক্তিটা প্রচুর আলোচনা এবং সমালোচনা হচ্ছে। যখন মানুষ দেখে যে দেশের স্বার্থবিরোধী কোনো কাজ হচ্ছে, তখন তার সমালোচনা করে। এর আগে আমরা প্রতিবেশী ভারতের সাথেও কতগুলো চুক্তি নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে, আন্দোলনও আমরা করেছি। বিএনপি যখন 2001-এ ক্ষমতায় আসে, তার ফুলবাড়ি চুক্তি এশিয়া এনার্জির সাথে, এটিকে অসম চুক্তি বলে ওই আন্দোলনে আমি নিজে অংশগ্রহণ করেছি এবং আমাদের অনেক বন্ধুরা হত্যাকাণ্ডের পর্যন্ত শিকার হয়েছে। আবার রামপালে যখন কয়লা বিদ্যুৎ প্রকল্প হয়, ভারত আওয়ামী লীগ মিলে করে, তার বিরুদ্ধেও রাস্তায় আমরা কথাগুলো বলেছি। এখনও আমরা এই আমেরিকার সাথে চুক্তির বিরুদ্ধে কেন বলছি এই কারণে, আমরা দেখতে পাচ্ছি এই চুক্তির মধ্যে দেশের স্বার্থ পরিপন্থী অনেকগুলো ব্যাপার এর মধ্যে যুক্ত করা আছে। এই মুহূর্তে আমাদের সবথেকে বড় একটা কনসার্ন হচ্ছে আমাদের হাম। এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না, বিস্তৃত হচ্ছে এবং প্রচুর শিশু মারা যাচ্ছে। গরিব শিশু হওয়ার কারণে এগুলো নিয়ে খুব একটা আলোচনা নেই। তারপরেও আপনি যদি এই হামের টিকার জন্য, ওষুধের জন্য খুঁজতে হয়, আপনি চীনের কাছে যেতে পারবেন না, আপনি আপনার পছন্দ মতো দেশের কাছে যেতে পারবেন না। এই ওষুধগুলো যদি যুক্তরাষ্ট্রের থাকে, তার কাছ থেকে কিনতে হবে। গত 4-5 দিন আগে বাংলাদেশের একটা দৈনিক পত্রিকায় এই প্রক্রিয়ার সঙ্গে আমেরিকান এম্বাসির একজন কর্মকর্তা, তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন এবং তিনি বলেছেন এই চুক্তির সাথে শুধুমাত্র বাণিজ্য না, তার সাথে ভূ রাজনীতি জড়িত আছে। এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে আমার এই অঞ্চলে চীন যে আধিপত্য বিস্তার করছে, সেই আধিপত্য থামানোর জন্য, ঠেকানোর জন্য এই চুক্তিটা আমরা করেছি এবং এই চুক্তি থেকে আমরা সরব না। যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে সরবে না। যদিও যুক্তরাষ্ট্রের আদালতের একটা নির্দেশনার কারণে এই চুক্তিগুলো নিয়ে আলাপ আলোচনা করার সুযোগ আছে, কিন্তু আমরা চাইব সরকার তার পজিশনটা স্পষ্ট করুক। বাণিজ্যমন্ত্রী বক্তব্য, অন্য মন্ত্রীর বক্তব্যের মধ্যে কিন্তু সামঞ্জস্য অভাব আছে। আবার এই চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকারের ফরিদা আক্তার অথবা দায়িত্ব ছেড়ে দেওয়ার পর সজীব ভুইয়া, তারা মোটামুটি একটা ভালো সাজার চেষ্টা করছেন। তারা বলার চেষ্টা করছেন যে আমরাও তো বুঝেছিলাম যে তিনিও জানতেন না, তারা বলছেন। কিন্তু প্রশ্ন হলো তারা জানবেন না কেন, প্রথম এক। দ্বিতীয়ত হচ্ছে যে এর ভেতর থেকে তারা তাদের যে হেড স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে ধুরন্ধরি, এটিকে প্রকাশ করে দিচ্ছেন। কি ডক্টর মোহাম্মদ ইউনূস ঐক্যমত্য কমিশন ইত্যাদি ইত্যাদি করলেন, বললেন যে এমন একটা দেশ তিনি করে যেতে চান যেখানে সরকারি দল এবং বিরোধী দল মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবে, সিদ্ধান্ত গ্রহণ করবে। অথচ তিনি আমেরিকার সাথে 30 বছরের একটা চুক্তি করছেন, তার ক্যাবিনেটের সদস্যরা পর্যন্ত জানেন না। তার মানে তিনি যেটা করছেন সেখানে এক অন্ধকার রহস্য রেখে দিচ্ছেন, আর এখানে যেটা হচ্ছে তিনি পরামর্শ দিয়ে যাচ্ছেন। দ্বিতীয় জায়গাটা হচ্ছে সরকার আসলে কি চায়, এটা স্পষ্ট করতে হবে। আমি পরিষ্কার মনে করি এই চুক্তির মধ্য দিয়ে আপনার যে বাণিজ্যিক স্বাধীনতা, এটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে। আপনি আমেরিকার কাছে বন্দী হয়ে পড়েছেন। আপনার আস্তে আস্তে করে কৃষি, আমাদের পোল্ট্রি শিল্প, অন্যান্য জায়গায় এর প্রভাবটা পড়বে। এবং আমেরিকা একবার যার মুখে রশিটা লাগায়, আপনি দেখছেন ভেনিজুয়েলা থেকে প্রথম প্রেসিডেন্টকে ধরে নিয়ে এসেছে, তারপরে সেখানে তাদের 11 কেজি পিউরিফাইড ছিল, ইউরেনিয়াম ছিল, সেটা নিয়ে এসেছে। অর্থাৎ পুরো ভেনিজুয়েলাটাকে সে ছোবড়া করে ফেলবে।
বাংলাদেশকেও তারা ছোবড়া করে ফেলবে সুযোগ যদি পায়। সেই সুযোগ দিয়েছেন ডক্টর ইউনূস। একটা কাউন্টার যুক্তি নিয়ে আসে, খলিলুর রহমান চুক্তি করেছে, ডক্টর ইউনূস কিছু জানেন না। আমি কালকেও জামাতের এক এমপির সাথে তর্ক করলাম এটা নিয়ে, তিনি বলছেন কিছুই জানেন না। আমি জিজ্ঞেস করলাম চুক্তিটা হয়েছে আমেরিকা ভার্সেস খলিলুর রহমান নাকি আমেরিকার সাথে বাংলাদেশ সরকারের? বলে যে আমেরিকার সাথে বাংলাদেশ সরকারের। তাহলে বাংলাদেশ সরকারের যিনি প্রধান তিনি এটি জানবে না কেন? এটা কেন বলে আপনারা তার মানে লঘুদণ্ডটাকে আপনারা করার চেষ্টা করেন? এই যে ধোঁকাবাজি, একদিকে হচ্ছে সরকারের ধোঁকাবাজিটা, ডক্টর ইউনূস সরকারের, আর সেটিকে জাস্টিফাই করার চেষ্টা সরকারি দলের মন্ত্রীদের বক্তব্যের মধ্যে আমি বেশ কতগুলো জায়গায় পরস্পর বিরোধিতা দেখছি। আর মজার ব্যাপার হচ্ছে গতকালকে বিরোধী দলের নেতা তিনি বললেন বাস্তবতার অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, অর্থাৎ ধরি মাছ না ছুঁই পানি। আমেরিকার এই চুক্তির বিরুদ্ধে যদি বলে তাহলে আমেরিকা এসে চেপে ধরবে যে তুমি আমার বিরোধিতা করছো, আবার আমেরিকাকে সাথে থাকতে হবে। সেই কারণে এই যে বাস্তবতার বিবেচনা করে তার মনের কথা হচ্ছে যে তিনি মনে করছেন এটি বাস্তবতা, যে দিল্লির দাসত্বকে ছুঁড়ে ফেলে দিয়ে আমেরিকার দাসত্ব মেনে নিব, এটা হলো বাস্তবতা। জামাতের আমিরের কথার ভিতর থেকে সেটি প্রমাণিত হচ্ছে, তারা এটি মেনে নিতে চাইছে। কিন্তু নিশ্চিত থাকেন আস্তে আস্তে মানুষ এর বিরুদ্ধে সংগঠিত হবে, মানুষ কথা বলবে। কারণ আমেরিকার সম্পর্কে আমাদের তো যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তো আমরা জানি। মজার ব্যাপার হচ্ছে রাশেদ ভাই জামাতের রাজনীতি নিয়ে একটা লম্বা বক্তৃতা দিয়েছেন, লম্বা কতগুলো আলোচনা এনেছেন। আমি তার সাথে যুক্ত করে দেই, আপনি ধুরন্ধরির রাজনীতিটা বোঝেন? আপনি যদি ফিলিস্তিন ইস্যুতে গাজাবাসীর পক্ষে থাকেন তাহলে আপনি কোনোভাবে পৃথিবীর কোনো জায়গা থেকে আমেরিকার পক্ষে থাকতে পারেন না। আমেরিকা মানে আমেরিকার পলিসি। গাজাতে একটা গুলি আমেরিকার পরামর্শ ছাড়া ফোটানো হয় না, গাজাতে একটা মিসাইল ছোড়া হয় না আমেরিকার অনুমোদন ছাড়া। তাহলে আপনি গাজার শিশুদের জন্য কাঁদবেন আর এখানে এসে সে আমেরিকার পক্ষে কথা বলবেন। এই যে ধুরন্ধরির রাজনীতি শেষ করে দিব এই জায়গায়। গত 10-15 বছরে এই যে জামাতের টাকা খরচের কথা বলছেন না, রাশেদ ভাই বলছে 3-4 গুণ, আমি তো মনে করছি অন্তত 10 গুণ বেশি টাকা খরচ করেছে। আমাদের এই অনুষ্ঠানটা যারা দেখছেন তাদের কাছে জিজ্ঞেস করবেন যে আপনার এলাকায় জামাত 25 লাখ টাকা খরচ করে নির্বাচনে জিতেছে অথবা নির্বাচন করেছে, এটাকে আপনি বিশ্বাস করেন? আমার বাগেরহাটের 3টি আসন জামাত জিতেছে। মানুষ অনেক কথা বলে, এর থেকে 20 গুণ টাকা খরচ করার কথা বলে। ভোট কেনার থেকে শুরু করে জামাত তার সমস্ত পথ এবং পদ্ধতি অ্যাপ্লাই করেছে। আপনার অনুষ্ঠানে আমরা বলেছি যে গুণগত পরিবর্তনের কথা আমরা শুনতে চেয়েছিলাম। ইউনিয়ন পরিষদ নির্বাচনে একসময় এখানে ভোট কেনা হতো, সেইটা জামাত এবার জাতীয় সংসদ নির্বাচনে নিয়ে এসেছে। অনেক রকমের সমালোচনা ছিল নির্বাচনী ব্যবস্থায়, কিন্তু জাতীয় নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করে আপনি ভোট কিনবেন, এটা তো জুলাই অভ্যুত্থানের কালচারের সাথে যায় না। আমি শেষ করব এই জায়গাটায়, ধোঁকাবাজির যে রাজনীতি গত 30 বছরে বাংলাদেশে ঢাকার রাস্তায় যত মিছিল হয়েছে খেয়াল করে দেখবেন তার মধ্যে অভিযোগ ছিল 4টি জায়গায় মুসলমানরা সব থেকে বেশি নির্যাতিত হচ্ছে। কোথায়? ভারতের কাশ্মীর, মিয়ানমারের রোহিঙ্গা, 3 নম্বরে হচ্ছে ফিলিস্তিনের গাজায়, 4 নম্বরে হচ্ছে চীনের উইঘরে। চীনের উইঘরের যে মুসলমান নিধন নির্যাতন, তার জন্য অভিযুক্ত কে? চীনের সরকার। 5 আগস্টের পরে জামাতের আমির সহ একাধিক টিম সেই চীন সরকারের আমন্ত্রণে চীন সফর করেছে। ফিরে এসে উইঘরের কথা একটা কথাও জিজ্ঞেস করেনি, কোনো সাংবাদিকও তাদেরকে জানতে চায়নি যে গত 30 বছর তো এখানে উইঘরের মুসলমানদের পক্ষে আপনারা মিছিল করলেন, তারা নির্যাতিত হচ্ছে, চীন সরকার নির্যাতন করছে। কই, আপনি তো এটি কি জিজ্ঞেস করেছিলেন বা ওদেরকে দেখতে গিয়েছিলেন, প্রস্তাব করেছিলেন? না। এই যে ধোঁকাবাজির যে রাজনীতি, এই ধোঁকাবাজির রাজনীতিকেও আপনাকে আস্তে আস্তে প্রত্যাখ্যান করতে হবে।